মানে কোন ট্র্যাকে কাজ করতে কমফোর্টেবল ফিল করে। ইটস নট নেসেসারি যে আপনার পাশের ছেলেটা সে সফটওয়্যার ডেভেলপার হয়েছে, আপনাকেও সফটওয়্যার ডেভেলপার হতে হবে, কিংবা পাশের ছেলেটা সে খুব ভালো করতেছে ডেটাবেস অ্যাডমিন হিসেবে, আপনিও ডেটাবেস অ্যাডমিন হতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি আসলে কোন ট্র্যাকে কমফোর্টেবল। সো আমি অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট দেখছি, তারা অনেক নলেজেবল। সো তাদের আসলে কোনো মেন্টর দরকার পড়ে না, তারা জাস্ট এর কাছে কোশ্চেন করে আগায় গেছে, তারা সময় দিচ্ছে। সেটাই, অ্যাটলিস্ট they're smart enough to ask. হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোলজির আজকের এপিসোডে। আজকে স্পেসিফিকলি এই এপিসোড নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমরা সবসময় ফ্রিল্যান্স, রিমোট জব এই বিষয়গুলোর কথা বললেও লোকাল মার্কেটেও যে আসলে বিশাল একটা সম্ভাবনা আছে এবং এখানেও অনেক ভালো লেভেলে ক্যারিয়ার বিল্ড করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা কথা বলি না। এই জন্য আজকে স্পেসিফিকলি আমি আমার গুড ফ্রেন্ড আল ইমরান, যে হচ্ছে ওরাকল বাংলাদেশে সিনিয়র ক্লাউড আর্কিটেক্ট হিসেবে আছেন, আমার মনে হয় যে তার থেকে he's gonna be the best guy to guide you and give you an advice on how to build a career. কারণ স্পেসিফিকলি বলতে গেলে আমরা লাস্ট একটা এপিসোড ছিল ক্লাউড আর্কিটেক্ট নিয়ে, যেখানে আমাদের ফয়সল ভাই, বাসুলক ফয়সল ভাই তিনি উপস্থিত ছিলেন। তিনি অনেক বেশি গাইডেন্স দিয়েছেন এবং তাকে অনেক মানুষ রিচ আউট করেছে টু গেট ফার্দার অ্যাডভাইস যে কীভাবে আসলে বিল্ড করা সম্ভব। তো আমার মনে হলো যে এই এরিয়াতে মানুষের অনেক বেশি আগ্রহ, সো সেখানে লোকালিও কীভাবে ক্যারিয়ার বিল্ড করা সম্ভব, কারণ লোকালি ক্যারিয়ার বিল্ড করলে আপনার ইন্টারন্যাশনাল এক্সপ্লোর করাটা খুব ইজি হয়ে যায়। সো সেখানেই আমি আজকে ইনভাইট করাচ্ছি ইমরান। থ্যাঙ্কস ফর জয়নিং, আমাদের এপিসোডে জয়েন করার জন্য। থ্যাংক ইউ তহিদ ভাই। আমাকে তহিদ ভাই আমার নেয়ার আবার তার সাথে পরিচয় 10 বছর। তার সাথে প্রথমে অ্যাজ এ নেইবার হিসেবে পরিচয় ছিল, বাট আস্তে আস্তে উই বিকেম ভেরি গুড ফ্রেন্ড। সো তহিদ ভাইয়ের পডকাস্ট আমি অনেক আগে থেকেই দেখি। তো তহিদ ভাই যখন আমাকে ইনভাইট করলো, লাইক আই ডোন্ট থিঙ্ক টুয়াইস, আই জাস্ট কাম। থ্যাংক ইউ ভাই। তো এখানে আমার যে শুরুতেই আমার আসলে যেটা যে আমরা সবসময় যেটা করি ইন্ট্রোডাকশনের পাশাপাশি, যে আসলে আপনার শুরুটা কিভাবে? ওকে, সো আমার ক্যারিয়ারের শুরু লাইক মাল্টিপল হিকআপস গেছে আমার লাইফে। সো ব্যাক ইন 2005 আমি ইন্টারমিডিয়েট রেজাল্ট যখন পাবলিশ হয়, আমি রেজাল্ট যথেষ্টই খারাপ করি। সো এই রেজাল্টে তখন পসিবল ছিল না কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। ইভেন আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশনে তেমন ভালো ছিল না যে লাইক কোনো টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। সো তারপরের মানে টপ রেটের পরের ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাডমিশন নিই। সো উই অ্যাডমিশন নেওয়ার পরও সেখানেও অনেক ভুল ছিল আমার। লাইক আমি যে সাবজেক্টে এনরোল হই এটা ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সো আফটার 1 ইয়ার আমি বুঝতে পারছি যে এই সাবজেক্টটা আসলে আমার জন্য না। বাট আমার ওই সাহস ছিল না আমার আব্বাকে বলা যে আব্বা আমি এই সাবজেক্টে পড়বো না, মোরালেস আমি সিএসসিতে পড়তে চাই। সো এইভাবে আমি 4 বছর কাটাই দিই। সো 4 বছর পর যখন আমি জব শুরু করি, সো আমার কাছে তখন টার্গেট ছিল শুধু একটা জব পাওয়া, যে কোনো ট্র্যাকে একটা জব পাওয়া আইটিতে। সো যেহেতু টেলিকম ব্যাকগ্রাউন্ড, রাইট কোনো জব পাচ্ছি না, সো প্রথমে কিছুদিন আইটি সাপোর্টে জব করি। বাই দ্য ওয়ে আমার ফার্স্ট জবটা ছিল ব্র্যাক এনজিওতে। জবটা ডেজিগনেশন অনেক সুন্দর ছিল, ডেজিগনেশন ছিল অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার, বাট কাজটা আমার পছন্দ ছিল না। কাজটা ছিল মোরালেস আইটি সাপোর্ট হেল্প ডেস্ক, আইটি সাপোর্টে হেল্প ডেস্ক। সো 6 মাস থেকে নিয়ার অ্যাবাউট 8 মাস চাকরি করার পর মনে হয়েছে যে আই উইল নট সার্ভাইভ, আর এই জবটা আমার জন্য না। সো লাইক 8 মাস পরে আমি কিছু জব অফার পাই, এর মধ্যে ছিল একটা গার্মেন্টসে অফার। সেই গার্মেন্টসে যে মালিক সে আমাকে বলতেছিল যে ভাই আমি আমার কোম্পানি আইটি অডিট পাস করতেছে না, আপনি তো বেশ ভালো জায়গায় চাকরি করেন, আপনি কি আমাকে হেল্প করতে পারেন নাকি আইটি অডিট পাস করার জন্য? সো তাকে আমি আসলে তখন এক্সপোজ করিনি যে আসলে আমিও তেমন কিছু নলেজেবল না, যে আমি ব্র্যাকে খুব মানে কোর কিছু কাজ করি। সো তার সেটা আমার কাছে মনে হচ্ছে ইট উইল বি এ চ্যালেঞ্জ। তো এগেইন আমি আমার প্যারেন্টসের কাছে যাই, আমার প্যারেন্টস আবার ডিনাই করে যে না ব্র্যাকে চাকরি চাই, তুই গার্মেন্টসে যেতে পারিস না। তো আবার আমি একটা রিস্ক নেই যে না এইভাবে আসলে ব্র্যাকে চাকরি করলে আমি আসলে ক্যারিয়ারে আগাবে না আমার। সো অলরেডি আমি ভুল একটা সাবজেক্টে আমার বিএসসি কমপ্লিট করছি, আর একটা ভুল করবো না, তো গার্মেন্টস চাকরিটা নেই। সো গার্মেন্টসের চাকরিতে আমার অনেক হিকআপ গেছে, বাট গুড থিং ইজ দ্যাট তারাও আইটিতে তেমন কিছু জানতো না, আমি যা করতাম এটাই বাইবেল হিসেবে তারা আগে যেত। ওইখানে আমি একটা জিনিস বুঝতে পারি যে আপনাকে অনেক পড়ালেখা করতে হবে। তো তখন আমি বেশ কিছু বই কিনছিলাম, লাইক অপারেটিং সিস্টেমের উপর, লিনাক্সের উপরে,
নেটওয়ার্কিংয়ের উপরে। তো এগুলোই পড়তাম আর এগুলোই আমি ওখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করতাম। সো করতে করতে 2 ইয়ার্স চলে যায়। সো ক্যারিয়ার অলমোস্ট 3 ইয়ার্স চলে গেছে। সো 3 ইয়ার্স পরে আমি আসলে বুঝতে পারছি যে আমি আসলে কী করতে চাই। সো তখন আমি বুঝতে পারলাম যে লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করতে আমার খুব ভালো লাগে। তখন আমি ক্যারিয়ার ফোকাস করলাম যে লিনাক্সে বা সার্ভার অ্যাডমিনে আমি আমার ক্যারিয়ারটা আগাতে চাই। তো ওইখানে আসলে আপনার প্যাশনটা খুঁজে পাওয়া। হ্যাঁ, ওইখানে আমার প্যাশনটা খুঁজে পাওয়া। আচ্ছা, সো তারপরে আমি খুঁজতে থাকলাম যে গার্মেন্টস না, এবার একটা সার্ভিস প্রোভাইডারে যেতে চাই আমি, যেখানে আসলে লিনাক্সেরই কাজ চলে। বিভিন্ন সফটওয়্যার ফার্মে ইন্টারভিউ দেওয়া শুরু করি। তো এগেইন সেম জিনিস হওয়া শুরু করলাম আমার সাথে, যে যেহেতু আমি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছি ব্যাক ইন 2011-12 দিকে, ওই প্রাইভেট ইউনিভার্সিটিটা আসলে গুড লিস্টেড ছিল না বড় বড় সফটওয়্যার ফার্মগুলোতে। তারা আসলে আইদার গভর্নমেন্ট ইউনিভার্সিটি অর রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি চাচ্ছিল। সো বেশ ট্রাই করার পরে একটা সফটওয়্যার ফার্ম মানে এসডি টেক ছিল। সো সেখানে একটা ওপেন এক্সাম হয়, যে আসো এক্সাম দাও, ইফ এক্সামে তুমি সাকসেসফুল হও আমাদের সিটিও তোমার একটা ইন্টারভিউ নিবে ভার্বালি। সো এখানে যদি তুমি কোয়ালিফাই করো দেন ইউ ক্যান গেট দ্য জব। সো দে আর নট চেকিং দ্যাট হুইচ ইউনিভার্সিটি ইউ আর ফ্রম, ওরা জাস্ট পুরো মেরিটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো ওইটা আমি খুব ভালো করে যাই। সো ওইখানে আমি লিনাক্স অ্যাডমিন হিসেবে জব পেয়ে যাই। জব পাওয়ার পর উইথিন 6 মান্থের মধ্যে আমার যে ম্যানেজার ছিল, সে এখন ওই কোম্পানির সিটিও, সে আমার ফার্স্ট মেন্টর। সে আমাকে অনেক ড্রিম দেখাইছে যে এইভাবে কাজ করা উচিত। সো আমার লাইফে আমি আগে গেছি ওই জায়গাটাতে। 6 মাস পরে আমি জাস্ট সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে তারা আমাকে টিম লিড বানায় দেয় লিনাক্স টিমের। ওকে। সো তখন আমি অবশ্য চিন্তা করা শুরু করলাম যে এই যে সফটওয়্যার ফার্মে অ্যাচিভ করলাম, হোয়াই নট দ্য এমএনসি, ঠিক আছে। তখন জিপিআইটির খুব ভাইব চলতেছে। সো আমি জিপিআই ইন্টারভিউতে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিই, আই গট রিজেক্টেড। বাট নেক্সট টাইমে আমি এক্সেঞ্চারে জব পেয়ে যাই। এক্সেঞ্চারে জব পেয়ে যাই অ্যাজ এ ইউনিক্স অ্যাডমিন হিসাবে। তারপরে আমার স্যালারি ডিসাইড করলাম যে 50% আমি ইনভেস্ট করবো প্রফেশনাল কিছু সার্টিফিকেশনের জন্য, যাতে আমার সিভিটা স্ট্রং হয়। সো তখন আমি রেড হ্যাটের এক্সাম দেওয়া শুরু করি, যেহেতু আমার প্যাশনেট বুঝে গেছে যে আমি লিনাক্স অ্যাডমিন হিসাবে, সার্ভার অ্যাডমিন হিসেবে কাজ করতে চাই। সো তখন অলমোস্ট আমি ব্যাক ইন 2015-এ আমি রেড হ্যাট আর্কিটেক্ট হয়ে যাই। ওই টাইমে মনে হয় গ্লোবালি 2000 জন রেড হ্যাট আর্কিটেক্ট ছিল, আর বাংলাদেশের মনে হয় সেকেন্ড ছিলাম আমি, সেকেন্ড ওর থার্ড রেড হ্যাট আর্কিটেক্ট। সো এইটা আমার ক্যারিয়ারে বিশাল একটা বুস্ট এনে দেয়। সো তারপরে এক্সেঞ্চার অ্যাজুলো চলে যায়, উইপ্রো চলে আসে, ইন্ডিয়ান কোম্পানি উইপ্রো চলে আসে। উইপ্রোতে আমার উইপ্রোতে অনেক সার্ভাইভাল স্টেজে আমার চলে আসে, যে উইপ্রোতে আমার পজিশনটা ওরকম হাই ছিল না, আমাকে রাইট কাজ করতে দিছিল না। তো উইথিন 6 মান্থ আমার কাজ করতে করতে আমার তখনকার যে ম্যানেজার ছিল, সে ম্যানেজার আমাকে পিক করে, কিছু প্রজেক্ট দেয়। সো প্রজেক্টে আমি কাজ করি। কাজ করার পরপরই ম্যানেজারটা আমাকে আমার কাজের সাকসেস রেট দেখে তার মনে হয়েছে যে না, সে আমাকে একটা হায়ার রেখে একটু আপলিফট করা দরকার। সে আমাকে আপলিফট করে ফেলে, মানে টিম লিড করে ফেলে লিনাক্স টিমের। সো আস্তে আস্তে ওই সময় আমার মনে হওয়া শুরু করলো যে না, আমি লিনাক্সে কাজ করি, why not about the cloud computing, why not about the DevOps। ব্যাক ইন 2017-18 তখন এই কনসেপ্টগুলো আসা শুরু করে। তখন আমার মনে হয় যে ওকে, আমি সার্ভিস প্রোভাইডারের কাজ করতেছি, আমি আসলে হাইপার স্কেলার লাইক ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করব। সো ব্যাক ইন 2017-তে আমি AWS নিয়ে কাজ করা শুরু করি। তখন কিছু রিমোট জব করতাম, দিনের বেলা অফিস করতাম, রাতের বেলা কিছু রিমোট জব করতাম, ছোটোখাটো কাজ। এমন অনেক কাজ ছিল যে আমি প্রায় 20 ঘন্টা কাজ করছি, কোনো পেমেন্ট নেইনি, জাস্ট শেখার জন্য। যেহেতু আমি লিনাক্স পারতেছি, সার্ভার অ্যাডমিন পারতেছি, বাট AWS আইডিয়া আমার অনেক কম, DevOps আইডিয়া কম। ব্যাক ইন 17-18 আমি তাই করছি। সো 19-এ গিয়ে আমি আমার কেরিয়ার বুঝতে পারি যে লিনাক্সে কাজ করলাম, সার্ভার অ্যাডমিনে কাজ করলাম, এখন আমাকে আসলে পাবলিক ক্লাউড ফোকাস কোথাও কাজ করতে হবে। সো তখন আমার মনে হয়েছে যে আইদার আমাকে রিমোট জব করতে হবে, নাহলে লাইক এই AWS, মাইক্রোসফট, অ্যাজুর কিংবা ওরাকলে ক্লাউডে এরকম একটা। আমি তখন 2018-19 এই ভিশনটা আমি ফিক্স করি। সো 2018-19 তখন আমার উইপ্রোতে আমার অবস্থা অনেক ভালো। উইপ্রোতে প্রায় DevOps, লিনাক্স ওই টিমে আমাকে হিট করে দেওয়া হয়েছে। সো আরেকটা চ্যালেঞ্জ, আমি ভাবছিলাম যে চ্যালেঞ্জটা নিবো কি নিব না। সো সেই টাইমে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম, কিন্তু সেইভাবে আমার ব্যাটে বলে কোনো কিছু ম্যাচ করতেছিল না। এর মাঝখানে কোভিড স্টার্ট হয়ে যায়। সো কোভিডের মধ্যে কি করা যেতে পারে? কোভিডের মধ্যে আমি যেটা করেছিলাম যে লাইক আমার স্কিলটা আপলিফট করতে হবে। ওই টাইমে আমি শুরু করি যে কিছু অনলাইন কিছু ট্রেনিং দেওয়া। তো ট্রেনিংগুলো ছিল লিনাক্সের উপর দিয়েছিলাম, প্লাস
AWS এর উপর ট্রেনিং করানো শুরু করি। কিছু করতে করতে মনে হচ্ছে না, AWS মোর কমফোর্টেবল টু ওয়ার্ক। সো ব্যাক ইন আফটার কোভিড 2021-এ যেহেতু আমি মনে মনে তখন থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি ক্লাউড প্রোভাইডারের কাজ করব, কোনো হাইপার স্কেলারের কাজ করব। সো মাইক্রোসফট থেকে লিঙ্কডইন আমাকে নক করে, একটা সিঙ্গাপুরে, তার নাম ছিল তুলসী। সে আমাকে নক করে বলে যে তোমার প্রোফাইলটা আমার পছন্দ হয়েছে, অ্যাজ তুমি অন প্রেমে অনেক কাজ করছো, সার্ভার হিসেবে কাজ করছো, তো আমাদের এরকম একটা পোর্টফোলিও একজন লোক দরকার যে ওপেন সোর্স সিস্টেমে অনেক কাজ করছে। তো আমার এই তার সাথে কথা বলার সময় সে আমাকে একটা রিস্ক দিছে যে এই জবটা ছিল পুরোপুরি কন্ট্রাকচুয়াল, সো তুমি কি আগাইতে চাও কি চাও না। সো মনের মধ্যে তখন আমার বারবার চিন্তা ভাবনা করতেছে যে আমার একটা পার্মানেন্ট জব আছে উইপ্রোতে, বেশ ভালো একটা পজিশনে আছে, আমাকে প্রায় 2টা টিমের লিড আমি দিচ্ছি, নিয়ার অ্যাবাউট 20 জন টিম মেম্বার আমাকে রিপোর্টিং করতেছে, এইটা ছাড়া কি আমি এখন একটা কন্ট্রাক্ট চলে যাবো। তখন আবার মনে হয়েছে লাইফে তো অনেক রিস্ক নিচ্ছি, আর একটা রিস্ক নেই, যেহেতু আমার এখন একটা ড্রিম দেখছি আমি ক্লাউড প্রোভাইডারে যেতে চাই। সো মাইক্রোসফটের ইন্টারভিউটা অ্যাটেন্ড করি, সাকসেসফুলি আই গট দ্য জব। সো মাইক্রোসফটের পর প্রায় 6 মাস কি 7 মাস হয়ে গেছে, অলরেডি এটা কন্ট্রাকচুয়াল জব। ইন দ্য মিডল টাইম আমার লাইফে কিছু মেজর চেঞ্জেস চলে আসে। আমার মার কিডনি ডায়ালিসিস স্টার্ট হয়। সো তখন আসলে মনে অনেক ভয় ধরে যায় যে আমি কন্ট্রাকচুয়াল জব, যে কোনো সময় চাকরিটা চলে যেতে পারে। সো ওই সময়ে আমি আসলে খুঁজতেছিলাম যে বাংলাদেশে কি কোনো ক্লাউড প্রোভাইডার পার্মানেন্ট কোনো জব পেতে পারি নাকি। তখন ওরাকলের ওপেনিং হয়। সো তখন আমি ওরাকলের জবটাও পেয়ে যাই। সো রাইট নাও আই এম ওয়ার্কিং ইন ওরাকল লাস্ট 3 years। সো এখন যদি আপনি বলেন যে ওরাকলের পরের প্ল্যানটা কি, সো আপাতত ওরাকলের পরের প্ল্যানটা আমার হচ্ছে ক্লাউডে আরও কিছু নিজেকে আপলিফট করা, নিয়ার অ্যাবাউট 2 years ওরাকলের সময় দেওয়া, আর নিজের সেলফ আরও কিছু ডেভেলপমেন্ট লাইক AI বেস সলিউশনের দিকে আমার মোর নলেজগুলো এনরিচ করা, প্লাস সিকিউরিটি সেক্টরে, ক্লাউডের সিকিউরিটি, এই 2টা সেক্টরে আমার ইচ্ছা আছে যে আমার নলেজটা আরও এনরিচ করা। সো লাইক 2 years আমি এর পিছনে নিজেকে ইনভেস্ট করবো। প্লাস হচ্ছে যে আমি যেমন ব্যাক ইন 2015-এ রেড হ্যাটের প্রায় 8টা কোর্স করেছিলাম, রেড হ্যাট আর্কিটেক্ট হয়েছিলাম। সো এখন আবার টার্গেট হচ্ছে কুবানেটের কিছু এক্সাম দিয়ে কিছু সার্টিফিকেশনে ম্যানেজ করা। সো এবার ভাই আমি তো আমার মতো করে ইন্ট্রোডাকশন দিলাম, বাট আমি জানি যে আপনি এখন ওরাকলে আছেন, আপনার নিজের এখন পজিশন সম্পর্কে যদি একটু বলতেন। ওকে, সো কারেন্টলি আমি ওরাকল বাংলাদেশের সিনিয়র ক্লাউড আর্কিটেক্ট হিসেবে আছি। সো ওরাকলে আমার জেডি বেসিক্যালি ক্লাউড ড্রাইভ দেওয়া, বাংলাদেশের মার্কেটে ক্লাউড ড্রাইভ দেওয়া। সো মোরালেস হ্যাজ আমার এক্সপিরিয়েন্স 14 বছর প্লাস হয়ে যাচ্ছে। আমার জেডিটা বেসিক্যালি মিক্স অফ সেলস অ্যান্ড টেকনিক্যাল, লাইক আমার বিভিন্ন কোম্পানির টপ লেভেলের সি লেভেলের লোকজনকে আইদার দে আর টেকনিক্যাল দে আর নন টেকনিক্যাল, এদেরকে কাভার আপ করা, প্লাস হচ্ছে তাদের ক্লাউড জার্নিটা সাকসেসফুল করা। সো টেকনিক্যালি তাদেরকে কনভিন্স করা যে আসলে আপনারা অন প্রেম থেকে ক্লাউডে গেলে কীভাবে বেনিফিটেড হবেন। ইভেন আদার ক্লাউড প্রোভাইডার লাইক AWS, GCP, সেখান থেকে আসলে আপনি OCI-তে কীভাবে আপনি বেনিফিটেড হতে পারেন সেভাবে কাস্টমারকে কনভিন্স করা এবং তাদেরকে লোকালি বিভিন্ন লোকাল মিটিং করে তাদেরকে আমাদের ক্লাউডে অনবোর্ড করা। সো এখানে আপনি বলতে পারেন যে বিভিন্ন কোম্পানির টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি, যে আসলে কীভাবে তাদেরকে হেল্প করতে পারি ক্লাউডে জার্নিটার জন্য। আমি আপনার কনভারসেশন থেকে অনেকগুলো, যেহেতু আমি পার্সোনাল আপনাকে চিনি, আপনার স্ট্রাগলগুলো যখন আপনি উইপ্রোতে জয়েন করার ব্যাপারে ইনডিসিশন ছিলেন, উইজ টু জগ অ্যান্ড উইজ টু টক। সো বাট আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আপনার কতগুলো বিষয়, সেটা হচ্ছে যে আসলে আপনি ওই যে আমাদের মধ্যে একটা প্রবলেম থাকে যে আসলে যেই মানে একটা প্যাশন খুঁজে পাওয়া, হ্যাঁ, আমাদের ইয়াং জেনারেশন যে প্রবলেমগুলো হয় যে একটা জবে লেগে থাকে, বাট সেখানে বছরের পর বছর আছে, বাট মানে ওইখান থেকে মুভ করে যে আসলে নিজের ক্যারিয়ার বিল্ড করা বা এর বাইরে গিয়ে আসলে কিছু করা যায় কি না, নিজের কোর্স করে নিজের কোয়ালিটি ডেভেলপ করা, এই জিনিসগুলো আসলে খুব খুব ল্যাকিংস। যেখানে আপনি হচ্ছে যেই যে ডেভেলপ করছেন, প্রতিটা স্টেজে আপনি নতুন নতুন কোর্স করে নিজের স্কিল ডেভেলপ করছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে আর এক ধাপ এগিয়ে যাচ্ছেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যে কেউ যদি ক্যারিয়ার বিল্ড করে আরো বেশি ভালো একটা পজিশনে যেতে চায়। সো ভাই এইটা আপনি একদম রাইটলি কোশ্চেন। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাই করা যে
মানে কোন ট্র্যাকে কাজ করতে কমফোর্টেবল ফিল করে। করি। ইটস নট নেসেসারি যে আপনার পাশের ছেলেটা সে সফটওয়্যার ডেভেলপার হয়েছে, আপনাকেও সফটওয়্যার ডেভেলপার হতে হবে, কিংবা পাশের ছেলেটা সে খুব ভালো করতেছে ডেটাবেস অ্যাডমিন হিসেবে, আপনাকেও ডেটাবেস অ্যাডমিন হতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি আসলে কোন ট্র্যাকে কমফোর্টেবল, আপনি আসলে বুঝতে পারতেছেন সরি ওই ট্র্যাকের কাজকর্ম করতে অনেক কমফোর্টেবল, প্লাস হচ্ছে ওই ট্র্যাকের যে লার্নিং প্রসেসটা আছে সেটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারতেছেন। সো ফার্স্ট অফ অল এটা আইডেন্টিফাই করতে হয়। আর হচ্ছে একটা কমন প্র্যাকটিস আছে বাংলাদেশে, যেটা আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওরাকল আমার 9 নম্বর জব, ঠিক আছে। আমি এতটুকু বললাম যে ওরাকল 9 নম্বর জব 14 বছরে। বাট প্রথম 3 বছরে, আমার প্রথম ক্যারিয়ারে 3 বছরে প্রায় 4টা থেকে 5টা সুইচ করেছি। আর উইপ্রোতে থাকার সময় আমি বেশ কয়েকটা অফার পেয়ে গিয়েছিলাম। সেই কয়েকটা আমি আসলে অফার নিয়ে হয়তো আমি 1 সপ্তাহ সেখানে জয়েন করার পর তারপর মনে হচ্ছে না ভালো হচ্ছে না, তারপর আবার উইপ্রোতে গেট ব্যাক করছি। এক্সেঞ্চারও ঠিক সেম কাহিনী হয়েছে। সো আমার কাছে কনসেপ্টটা হচ্ছে যে আপনি এক জায়গায় জয়েন করছেন, এটার মানে এটা না যে সেখানে আপনি সাস্টেনই করবেন, লাইক 4 বছর 5 বছর 10 বছর থাকবেন। আপনাকে ডিসাইড করতে হবে যে এখানে আসলে আপনি বেনিফিট হচ্ছে কি না হচ্ছে না। আমার পয়েন্টে আমি কোনো কোম্পানিতে জয়েন করলে লাইক 10 বছর, আমার ক্যারিয়ারে 10 বছর আগে আমি চিন্তা করতাম যে আমার লার্নিং কার্ভ, আমার কতখানি আমি শিখতেছি, এটা আমার ফার্স্ট, যে আমি কতখানি শিখতেছি না আমার কি ভ্যালু অ্যাড করতেছে। সেকেন্ড আমি দেখতাম যে আমি কি পরিমাণ স্যালারি পাচ্ছি। আর থার্ড আমার থাকতে হচ্ছে যে আমার কেরিয়ার গ্রোথটা কেমন থাকে। আর এখন যেমন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে কোম্পানি স্টেবিলিটি কেমন, কোম্পানিতে লং টাইম থাকতে পারবো কি পারবো না, প্লাস হচ্ছে কোম্পানিতে আমার লার্নিংটা কেমন, গ্রোথটা কেমন। হ্যাঁ, এই লার্নিংটা আমি ডিফাইন করি হচ্ছে যে এখন যে টেকনোলজিটা চলতেছে, এখন যেমন এআইটা চলতেছে, আমার কোম্পানিতে আমাকে এআই নিয়ে কাজ করতে পারতেছে কি পারতেছি না। আর একটা জিনিস আমি আমার কেরিয়ারে সবসময় চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে যে আমি যে অর্গানাইজেশনে কাজ করছি, আমার টিমটাই কি সেই অর্গানাইজেশনের কোর টিম কি কোর টিম না। লাইক আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, যারা গার্মেন্টস আছে, গার্মেন্টসে কোর টিম হচ্ছে তাদের প্রোডাকশন, আইটি তাদের কোর টিম না, ঠিক আছে। বাট হোয়ারএস আইটি এনেবল সার্ভিস প্রোভাইডার যেমন এক্সেঞ্চার, উইপ্রো, জিপিআইটি, বিভিন্ন সফটওয়্যার ফার্ম, তাদেরকে কোর হচ্ছে আইটি। সো অলওয়েজ আমি কোর টিমের সাথে থেকে কাজ করার চেষ্টা করছি। প্লাস হচ্ছে স্যালারি। সো স্যালারির ব্যাপারটা আমার মাথায় অলওয়েজ আসছে যে আপনি যখন স্কিলফুল হবেন আপনার স্যালারি বাড়তে থাকবে। তো স্যালারি নিয়ে আমার ফার্স্ট এক্সাম্পলটা দিই। আমার ক্যারিয়ার প্রথমে জয়েন করে আমি 10,000 টাকা বেতনে, তারপরে উইথিন 3 ইয়ার্স এইটা বোধহয় 20,000 টাকা হয়েছিল। সো তারপরের 2 বছরে আমার স্যালারি 20,000 থেকে নিয়ার অ্যাবাউট 100K তে হিট করে। সো আসলে সেই 100K হিট করে কিভাবে? 100K হিট করে বিকজ অফ মাই নলেজ, নাথিং এলস। যখন আপনাকে ইন্টারভিউ নেয় আপনি বুঝতে পারবে যে ছেলেটাকে দিয়ে কোম্পানির অনেক বেনিফিট হবে। সো আপনাকে আপনার মতন করে তারা হায়ার করে নেবে, একটা ভ্যালু প্রোফাইল করা। এই সেক্টরে আসলে কাজটা ইটস নট অ্যাবাউট দ্য অনলি ক্লাউড। আসলে ক্লাউড আর্কিটেক্টের আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনাকে ভাস্ট নলেজ আছে অন প্রেম, হাইব্রিড ক্লাউড, বিভিন্ন সিস্টেম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, বিট অফ ডেটাবেস, বিট অফ আদার স্টাফস, ওকে, অটোমেশন। সো আপনি যখনই কোন একটা সলিউশন অন প্রেম থেকে ক্লাউডে নিতে যাবেন বা অন্য ক্লাউড থেকে এখানে, সো কাস্টমারের ল্যান্ডস্কেপের এন্ড টু এন্ড আপনাকে বুঝতে হবে। সো কাস্টমারের ডেটাবেসটা কীভাবে চলতেছে, কাস্টমার নেটওয়ার্কিংটা কীভাবে চলতেছে, কাস্টমারের সার্ভার স্ট্যাকটা কীভাবে চলতেছে, এই সব ব্যাপারে আপনার মোটামুটি নলেজ থাকতে হবে। তাহলে আপনি তাদের সাকসেসফুলি কাস্টমারকে কনভিন্স করে সেগুলো ক্লাউডে নিতে পারবেন। সো এই জন্য প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে একটা সেক্টরে, লাইক আমার ক্ষেত্রে যেমন ছিল সার্ভার ছিল আমার জন্য মানে বেস। তারপরে আমি নেটওয়ার্কিংটা মোটামুটি বুঝি, ডেটাবেসটা মোটামুটি বুঝি, প্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট আমার আর্লিয়ার ব্যাকগ্রাউন্ডও ছিল, এগুলো মোটামুটি বুঝতাম। সো এইগুলো নিয়ে আমার এরপরে ক্যারিয়ারটা সার্ভারের ক্লাউড আর্কিটেক্টে বেশ ভালো আমি আগাইতে পেরেছিলাম। আর স্পেশালি লাইক যেহেতু আপনি মোটামুটি সেলসটাও দেখেন, সো ওখানে যেহেতু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন বা বিভিন্ন কোম্পানি আসে, সো তাদেরকে বোঝায় এবং বুঝে তাদেরকে আপনার প্রোডাক্টটা সেল করাটা খুব ইজি যদি আপনি তার প্রোডাক্টটা ভালো বোঝেন। অবভিয়াসলি। আচ্ছা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিই। ব্যাক ইন মাইক্রোসফটে আমি যখন রিক্রুট হই, মাইক্রোসফটে আমার 3 মাস গ্রুমিং হয়েছিল যে আমি আসলে সি লেভেলের লোকজনদের সাথে কীভাবে কথাবার্তা বলবো। আচ্ছা, ঠিক আছে।
তো মজার এক্সপিরিয়েন্স হচ্ছে যে তারা বললো যে বাংলাদেশে ম্যাক্সিমাম সি লেভেলে যারা আইটিতে বসে আছে দে আর নট পিওরলি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ইভেন অনেক অর্গানাইজেশন ডিসিশন মেকাররা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না, বাট তাকে তো আপনি টেকনিক্যাল থেকে তার ল্যাঙ্গুয়েজে তাকে বুঝাইতে হবে। সো তাকে আপনি বুঝাইতে পারবেন না আপনার চিপসেট কত স্ট্রং, আপনার সিপিইউ কত গিগাহার্টজে চলে, এভাবে বুঝাইতে পারবেন না। তাকে বুঝাইতে হবে যে এই জিনিসটা যদি কিনেন তাহলে এত স্পিডে চলবে, লাইক এ টায়ার, লাইক এ হুইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক এইভাবে বুঝাইতে হবে। ঠিক আছে, স্টোরি টেলিং করতে হবে। ঠিক আছে, মানে জাস্ট ট্র্যাডিশনাল এক্সাম্পল গুলো দিয়ে তাকে বুঝাইতে হবে, টেকনিক্যাল এক্সাম্পল, টেকনিক্যাল না। টেকনিক্যাল, হ্যাঁ আপনাকে টেকনিক্যাল বলতে হবে যাতে টেকনিক্যাল টিমের সাথে, সেটাই। বাট বাংলাদেশের ক্ষেত্রে যে ডিসিশন মেকাররা হয় কোনো একটা ডিলের জন্য, সেখানে মাল্টিপল স্ট্যাকের লোকজন থাকে, সেখানে নন টেকনিক্যাল লোক থাকে, বিজনেসের লোক থাকে, সেখানে টেকনিক্যাল লোক থাকে, তাদেরকে আপনাকে সবাইকে কনভিন্স করে আসতে হবে। বাংলাদেশের একটা কমন ফ্যাক্টর হচ্ছে প্রাইস। ঠিক আছে, স্বাভাবিক। এই জন্য আপনাকে কি করতে টিসিও ক্যালকুলেশন করতে হয়। সো তাকে টিসিও ক্যালকুলেশন করে 3 বছর কিংবা 5 বছরের টিসিও ক্যালকুলেশনকে বোঝাতে হয় যে আপনি সলিউশন নিলে নিয়ার 3 ইয়ার্স কিংবা 5 ইয়ার্সে এই বেনিফিটটা আপনার হবে। সো আরেকটা জিনিস আমার মনে হয় এটা নিয়ে ডিসকাশন করাটা আসলে আমাদের দরকার। সেটা হচ্ছে যে আমরা অনেকে বলি যে এখন তো সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে, ক্লাউডে আসলে আমাদের লোক বল অনেক কম লাগবে। লাইক আগে স্টোরেজ অ্যাডমিন ছিল, ব্যাকআপ অ্যাডমিন ছিল, নেটওয়ার্ক অ্যাডমিন ছিল, ক্লাউডে গেলে অনেক কম লাগবে, অটোমেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেশন হয়ে যাবে। বাট আসলে কনসেপ্টটা একটু বিট ডিফারেন্ট। ডিফারেন্টটা হচ্ছে আগে হয়তো আপনার এই অপারেশনের জন্য 10 জন লোক দরকার ছিল। তারা ধরেন একটা সেক্টরে, কেউ নেটওয়ার্কে এক্সপার্ট হলো সে নেটওয়ার্ক, কেউ সফটওয়্যার এক্সপার্ট হলো সফটওয়্যার, কেউ বা ডেটাবেস হলো সে ডেটাবেসের। বাট ক্লাউডে রাইট নাও যে অটোমেশনগুলো আসতেছে তারা বলতেছে যে আমার এক একটা রিসোর্সকে মোর স্কিলফুল হইতে হবে, তাদেরকে ডেটাবেসের নলেজ থাকতে হবে, নেটওয়ার্কিংয়ের নলেজ থাকতে হবে, মোটামুটি সব নলেজ নিয়ে তাকে আগে আসতে হবে। সো এখন মোটামুটি বিভিন্ন টেক কোম্পানি মোর রিসোর্সফুল রিসোর্স চায়, যে তাদের মোটামুটি নলেজেবল, যে মোটামুটি সব ব্যাপারে তাদের নলেজ আছে। এখানে একটা কথা আসে যে জ্যাক অফ অল ট্রেড এক্সাম্পল আছে। সো নট লাইক দ্যাট। ঠিক আছে, ক্লাউড আর্কিটেক্ট রোলটা তো একটা সার্টেন পিরিয়ড পরে চলে আসে। আপনার 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স পরে আপনি এই রোলটাতে আসতে পারেন। সো এই জন্য হয়টা কি আপনার তো কেরিয়ার অনেকগুলো আপস অ্যান্ড ডাউন থাকে, অনেক সেক্টর আপনাকে ঘুরে আসতে হয়। সো আপনি আপনার প্রফেশন যদি সিরিয়াসলি নেন বিভিন্ন সেক্টরের, লাইক আপনি ডেটাবেস অ্যাডমিন, শুধু ডেটাবেসই জানলাম আর কিছু জানলাম না, তাহলে আসলে হয় না। আপনি কোনো সেক্টরগুলোকে আপনাকে জানতে হবে। সো ইন দ্যাট ওয়ে ইউ উইল বি এ ভেরি সাকসেসফুল ক্লাউড আর্কিটেক্ট। ও যত মানে অন্য ফ্রেমওয়ার্কগুলো জানা থাকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক কিছুই বললাম, মোটামুটি একটা লোকাল মার্কেট সম্পর্কে আইডিয়াও পেলাম। বাট আমার এখানে কিছু ব্যাপার, যেমন ধরেন এখন যদি ক্যারিয়ার বিল্ডের কথা বলি, যেমন আমি সবসময় বলি যে আমরা এই পডকাস্টে আমরা মোস্টলি কথা বলি যে রিমোট জব বা ফ্রিল্যান্স কীভাবে শুরু করবে। বাট তার আগে আমরা আরেকটা কথা বলি যে আপনি যদি লোকাল কোনো কোম্পানিতে কাজ করে একটা সার্টেন টাইম পর্যন্ত এক্সপিরিয়েন্স নেন, তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার কাজ পাওয়া খুব ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ধরেন দুই ধরনের লোক হতে পারে। এক হচ্ছে যে সে ডিরেক্টলি লোকাল মার্কেটে জয়েন করে লোকাল মার্কেটেই স্টে করলো এবং আপনার মতো এরকম একটা সিনিয়র পজিশনে গেল এবং এখানেও অনেক ভালো ইনকাম সম্ভব। পাশাপাশি কেউ যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল্ড করতে চায় বাট লোকাল জব দিয়ে শুরু করতে চায়, এখন যদি ধরেন টার্গেট নেয় যে আমি ক্লাউড আর্কিটেক্ট হব, বাট তার ধরেন সিএসি ব্যাকগ্রাউন্ড আছে অথবা তার হচ্ছে নর্মাল ব্যাকগ্রাউন্ড, সে বিবি করে আসছে, আপনার জায়গা থেকে যদি বলেন যে আসলে কি দিয়ে শুরু করবে, কি ধরনের জব মার্কেটে, আপনি তো যেহেতু এখন একটা কোম্পানিতে আছেন, এখানে অনেক ধরনের জব অফার হয়। ইনফ্যাক্ট আমি জানি যে আপনার বেশ ভাস্ট অফ নেটওয়ার্ক আছে। এইখানে কি ধরনের বেসিক জব দিয়ে, এন্ট্রি লেভেল জব, ধরেন একজন ফ্রেশ গ্র্যাড সে এন্ট্রি লেভেল কি ধরনের জবে জয়েন করতে পারে? সো ফার্স্ট অফ অল তাকে ইন্টার্ন হিসেবে কোনো টেক কোম্পানিতে এনরোল হইতে হবে, লাইক সিস্টেম অ্যাডমিন, ডেভঅপস, ক্লাউড অ্যাডমিন, এই জবগুলোতে তাকে অ্যাডমিন হতে হবে। সো অবভিয়াসলি একটা ফ্রেশার জয়েন করবে, তার নলেজ আসলে ইন্ডাস্ট্রিয়াল কোনো নলেজ থাকবে না। সো তাকে কোথাও জব জয়েন করার সাথে সাথে ওর আফটার গ্র্যাজুয়েশন তাকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করতে হবে। তাকে আইদার রেড হ্যাটের কোর্স করতে হবে, তাহলে ক্লাউডের আছে, AWS আছে, অ্যাজুর আছে, গুগল আছে, ওরাকল আছে, যে কোনো একটার আপনার হচ্ছে ক্লাউডের কোর্সে এনরোল হইতে হবে। সো এই কোর্সের অনেকগুলো স্টেপস আছে। প্রথম হচ্ছে অ্যাসোসিয়েট থাকে, তারপর প্রফেশনাল থাকে। সো অ্যাট দ্য বিগিনিং স্টেট আমার অ্যাডভাইস থাকবে যে প্রফেশনালগুলোতে অ্যাসোসিয়েট লেভেলে অবশ্যই এনরোল হওয়া। তারপর কুবারনেটের অনেকগুলো কোর্স আছে, সেগুলোকে এনরোল হওয়া। সো আফটার সাম টাইম লাইক 3 to 5 years তাকে
ওই সময়ে যেটা ভালো চলে, আজ থেকে 5 বছর পর আমাদের টেকনোলজি অনেক র্যাপিডলি চেঞ্জ হবে। সো তখন থাকে যদি মোস্টলি বেসড অন অটোমেশন বা মোস্টলি বেসড অন এআই, সেই কোর্সগুলোতে এনরোল হতে হবে। দেন তার সামনে অপশন আসবে, লাইক আফটার 8 to 10 years তার সামনে অপশন আসবে যে তুমি সলিউশন আর্কিটেক্ট হতে চাও। তো সলিউশন আর্কিটেক্ট অনেকভাবে হওয়া যায়। কেউ ডেটাবেজের সলিউশন আর্কিটেক্ট হয়, কেউ ক্লাউডের হতে পারে, কেউ অ্যাপ্লিকেশনের হতে পারে। সো তাকে ওই পাথগুলোর এনরোল করতে হবে। সে আসলে যদি ডেটাবেজ এক্সপার্ট হয়, ডেটাবেজের পাথে আগে যেতে হবে। কেউ যদি সফটওয়্যারে থাকে তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট আগে যাবে। কেউ যদি পাবলিক ক্লাউড ফোকাস হয় তাকে পাবলিক ক্লাউডে আগে যেতে হবে। এইভাবে অনেকগুলো সেগমেন্টেশন সেভাবে আগে যেতে হবে। বাট আমার যদি অ্যাডভাইস বলেন, অ্যাডভাইস অবভিয়াসলি তাকে কোথাও এনরোল হয়ে তাকে প্রফেশনাল কোর্সগুলো কভার আপ করতেই হবে, মানে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য। কারণ ইন্টারভিউ ফেস করতে গেলে তো তাকে অবভিয়াসলি বেসিক কিছু ইনফরমেশন। আমাদের ভার্সিটিতে সরি টু সে আমাদের ভার্সিটিতে যেগুলো আমাদের সময় যেগুলো পড়াইছে আর আমরা যেটা এক্সাম ইন্টারভিউতে ফেস করছি, ফার গ্যাপ আছে। ঠিক আছে, ফার গ্যাপ আছে। সো অবভিয়াসলি এই প্রফেশনাল কোর্স করলে ইন্টারভিউগুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা আচ্ছা, কারণ এই প্রফেশনাল কোর্সগুলো তো আপ টু ডেট হয়, মানে যারা করে অনেক। আচ্ছা আচ্ছা, এই যে কোর্সগুলোর কথা বললেন, এগুলো কি মানে অনলাইন ইউডেমি বা এরকম কিছু? আমার লাইফ থেকে আমি বলি, আমার প্রথম কয়েকটা কোর্স রেড হ্যাটের কোর্স করেছিলাম, মানে ক্লাস বেস অফলাইন। সো এরপরে সব কোর্সগুলাই আমি নিয়ার অ্যাবাউট 14টা ভেন্ডর এক্সাম দিয়েছি। সো সেটা রেড হ্যাটের ছিল, AWS এর ছিল, ওরাকলের ছিল, অ্যাজুরের ছিল। বাদ বাকি ম্যাক্সিমাম 6টা এক্সামের পরে আর বাদ বাকি ম্যাক্সিমাম এক্সাম আমি অনলাইনে ইউডেমিতে পড়েছি। কোড ক্লাউডে আমি কিছু ল্যাব করেছি। এখন আমি কুবারনেটে এনরোল হয়ে আছি। কুবারনেটের 3টা কোর্সে এনরোল হয়ে আছে। এগুলো সবগুলো আমি অনলাইনেই করছি। হ্যাঁ, মানে বাংলাদেশে তো আসলে ওইভাবে এই ক্লাউড নিয়ে কাজ করা খুব মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, বাংলাদেশে সংখ্যা অনেক কম। খুবই ভালো একটা সেক্টর হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করতে পারবেন, কারণ এতে স্যালারি পেমেন্ট অনেক হাই। আপনি যদি মোটামুটি স্কিলফুল হন, যেমন আপনি বললেন যে আমি বিবিএ করে কি এই সেক্টরে আসতে পারি, অবভিয়াসলি আসতে পারেন। বিবিএ করে আমি এমন অনেকগুলা কোম্পানির টপে অনেক রিসোর্স দেখছি তারা নন সিএসএ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, বিকজ অফ তাদের একটা লার্নিং এর নেক ছিল। তারা ওই সময় যেই ট্র্যাকে যেই মানে যেই টেকনোলজিগুলো তখন বেশ ভালো চলতো সেগুলো ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করে নিছে। যেমন এখন মাইক্রো সার্ভিসের একটা জোয়ার চলতেছে, এখন যেমন কুবারনেটের একটা জোয়ার চলতেছে। এখন যারা এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে তারা সামনে আগে যাবে। এআই চলতেছে, এআই নিয়ে যারা ভালো কাজ করে তারা আগে যাবে। এটা খুব সিম্পল একটা। সো ইটস নট নেসেসারি যে আপনাকে অবশ্যই সিএসএ ব্যাকগ্রাউন্ড নিতে হবে। দ্যাটস আ ভেরি গুড। কারণ আমাদের দেশে যে প্রবলেমগুলো হয় যে আসলে ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে প্রপার গাইডেন্সের অভাব, পাশাপাশি প্রপার নলেজের অভাব। মানে কারণ বিবিএ করে অনেকে ফ্রাস্ট্রেটেড যে আসলে এই গার্মেন্টসে অ্যাপ্লাই করছে, রেগুলার জবে অ্যাপ্লাই করছে, এর পাশাপাশি যে আসলে টেক ব্যাকগ্রাউন্ডে আসা সম্ভব এটা আসলে মানুষ একদমই জানেই না। আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আসলে আপনি দেশের বাইরে এখন ইন্টারভিউ দেন একটা রিমোট জবের জন্য, আপনি কেউ বদারই না যে আপনি কোথা থেকে গ্রাজুয়েশন করছেন বা কোন সাবজেক্টে করছেন। আপনাকে কিছু ল্যাব এক্সাম দিবে, ল্যাব এক্সামগুলো পাস করবেন, পাস করার পরে ওরা আপনাকে একটা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করবে আপনি পারবেন কি পারবেন না। ঠিক আছে, সো নট নেসেসারি আপনাকে কোনো লাইক টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। তো আমার মনে হয় যে যদি এখন স্পেশালি লাইক যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায় যে ঠিক আছে আমি টেক ব্যাকগ্রাউন্ড বা টেকের দিকে একটু ইন্টারেস্টেড, বা অনেকেই থাকে না, যেমন আপনি বললেন যে আমার একটা হয়তো বিবিএ করতেছে বাট ওর প্যাশনটা হচ্ছে টুয়ার্ডস আইটি, অথবা সে চিন্তা করলো ঠিক আছে বিবিএ করে আমার মনে হয় না খুব বেশি কিছু করা সম্ভব, তাহলে আমি আমার ট্র্যাকটাকে আইটির দিকে নিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন থেকেই টেক নিয়ে স্টাডি করা, ছোট ছোট কিছু কোর্স করা, পাশাপাশি মানে যদি ইউটিউবেও প্রচুর ভিডিও এখন পাওয়া যায়, হ্যাঁ প্রচুর ম্যাটেরিয়ালস পাওয়া সম্ভব। আমি একটা এক্সাম্পল দিই এখানে। এক্সাম্পলটা হচ্ছে যে আগে লার্নিং প্রসেসটা অনেক কঠিন ছিল। লাইক হচ্ছে আপনাকে বই কালেক্ট করা লাগতো বিভিন্ন জায়গা থেকে, তারপর আসলে অনলাইনে আপনি পড়ালেখার জন্য বেশ কষ্ট করতে হতো, কোন সাইট থেকে কি না হবে কি। এখন যখন এআই চলে আসছে, এখন লার্নিং প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে। আপনি তাকে যদি এআইকে জিজ্ঞাসা করেন যে আমি এটা জানতে চাই কি করবো, ও আপনাকে বেস্ট ওয়ে বলে দিবে এটা পড়বেন। সো আমি এমনও বাই দ্য ওয়ে আমি অনেক জায়গায় ইন্টারভিউ নেই, আমাকে পার্ট টাইম ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে। সো আমি অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট দেখছি, তারা অনেক নলেজেবল,
অনেক নলেজেবল। আমি তখনই যখন যাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা এই ব্যাপারে জানছো কিভাবে, ওদের সবার কথা হচ্ছে ভাইয়া আমি অনলাইনে এই কোর্সটার ব্যাপারে জানতে পারছি, সো তারপর আমি এআইকে জিজ্ঞাসা করছি এটার পাথটা কি, তারা বলছে ফার্স্ট এই বইটা পড়ো, সেকেন্ড এটা পড়ো, থার্ড এটা পড়ো, এগুলো ল্যাব করো। সো তাদের আসলে কোনো মেন্টর দরকার পড়েনি, করছে তারা জাস্ট এআইয়ের কাছে কোশ্চেন করে আগে গেছে, তারা সময় দিচ্ছে। সেটাই, অ্যাটলিস্ট they're smart enough to ask. এটা খুব, হ্যাঁ ইনফ্যাক্ট আমি যেমন গতকালকে আমি আমার বাচ্চার একটা মানে he was going under a weather, so একটা সিবিসি টেস্ট ছিল, তো আমি তো আই এম নট আ ডক্টর, সো বুঝি নাই কিছু, তো ডক্টর দেখাইতে হবে, তো সিবিসি টেস্টের রিপোর্টটা আমি এআইকে দিলাম, তারপরে জিজ্ঞেস করলাম সেটা অ্যানালাইজ করে আমাকে বলো, সুন্দর এক্সপ্লেন করে বলে দিল যে কি কি সমস্যা আছে। লাইক লাস্টে গিয়ে অবশ্যই সে সাজেস্ট করলো যে কনসাল্ট উইথ দ্য ডক্টর, বাট এই যে মানে if you know the way, it's easy right now, it's a lot easier. হ্যাঁ, তো ইটস আ ভেরি গুড সাজেশনস। এখন আরেকটা কথা, যেহেতু আমরা টাকার ব্যাপারটা অনেক সময় আসে, এবং ইনফ্যাক্ট মানে আন্ডারস্ট্যান্ডিং যে ঠিক আছে আমি যদি ক্লাউড আর্কিটেক্টে ক্যারিয়ার বিল্ড করতে চাই, তো সেক্ষেত্রে আসলে স্যালারি স্ট্যান্ডার্ড কেমন বাংলাদেশে, যেমন লোকাল মার্কেটে, রাইট, যেহেতু আমরা লোকাল মার্কেটিং কথা বলছি, সো এখানে কেউ যদি শুরু করতে চায় লেভেল অ্যাসোসিয়েটস, হয়তো এখানে খুব বেশি স্যালারি পাওয়া সম্ভব না, যদি অ্যাসোসিয়েটস থেকে আপনার মতো লেভেলে আসে, যে ক্লাউড আর্কিটেক্ট, সিনিয়র ক্লাউড আর্কিটেক্ট হিসেবে কাজ করে, অ্যাসোসিয়েটস হিসেবে কত স্যালারি, আর একটা বাংলাদেশের মার্কেটে একটা সিনিয়র ক্লাউড আর্কিটেক্টের স্যালারি কত হয়? সো এটার অ্যান্সারটা বিট একটা স্ট্রেট অ্যান্সার নেই, না 100% একটু ঘুরাই দেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে ক্লাউড আর্কিটেক্টের বেশ কয়েকটা লেভেল আছে, এন্ট্রি লেভেলের আছে, মিড লেভেল আছে, সিনিয়র লেভেল আছে। সো এন্ট্রি লেভেলে যদি দেশের বাইরে চিন্তা করেন, তাহলে ইজিলি $2,000 থেকে $4,000 আপনি পাবেন, ইজিলি পাবেন, মানে এটা রিমোট জব হিসাবে। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে একটু মিড লেভেলের আপনি স্যালারি আপ টু $5,000 পেতে পারেন। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ক্লাউড আর্কিটেক্ট এন্ট্রি লেভেলের নাই, একটু মিড, সিনিয়র মিড থেকে শুরু হয়। এন্ট্রি লেভেল আসলে বাংলাদেশে মার্কেটে এটা গ্রো করেনি এইভাবে। সো একটু মিড সিনিয়র হইলে স্যালারি 3 লাখ প্লাস। সো আমি আমার কথা যদি বলেন, রাইট নাও তো ওরাকলে আছে, আমি এটা বেশ কমপ্লায়েন্স, খুব বড় একটা কমপ্লায়েন্স ইস্যু আমি বলতে পারবো না, বাট একটা রেঞ্জের কথা বলি। আমি ব্যাক ইন 2020-এ নেয়ার অ্যাবাউট 3 লাখ পেতাম। 2020 আমি, এখন 2025 আর প্লাস হচ্ছে আপনি ক্লাউড আর্কিটেক্ট যখন হবেন, তার আগে তো আপনার ভাস্ট অফ নলেজ বিভিন্ন সেক্টরে থাকবে। সো দেয়ার ইজ অপশন ফর কনসালটেন্সি। সো আপনি কোথাও যদি কথাবার্তাও বলেন, সো বেশ ভালো রেমুনারেস পাবেন। ইটস নিয়ার অ্যাবাউট 2 to 3 লাখ আপনি পাবেন। আপনি কোথাও একটা টেকনিক্যাল প্রতি মাসে জাস্ট কনসালটেশন করে এরকম পাবেন। ঠিক আছে। সো নলেজ, আপনি নলেজেবল হবেন, এটা নলেজ ইজ পাওয়ার, এটা ক্যাশও করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা ক্যাশও করতে পারবেন। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই আমি। কিছুদিন আগে একটা বিল্ডার্স ওখানে গেছিলাম, সো ফ্ল্যাট কেনার ব্যাপারে কথাবার্তা চলতেছিল। আচ্ছা আচ্ছা। সো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে কারা আপনার কাছ থেকে এখন ফ্ল্যাট কিনতেছে? এখন তো ইয়াও নেই, মানে রাজনৈতিক লোকজনও নাই, চলে গেছে, অবৈধ টাকা নাই। তখন বলতেছে যে আমাদের টার্গেটেড অডিয়েন্স আইটি গাই। ঠিক আছে, তাদের টার্গেট অডিয়েন্স আইটি গাই, তো আইটি গাইয়ের কাছ থেকেই তারা টাকা পয়সা পাচ্ছে, সলিড টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন ইটস নট অনলি মি, তার মানে আরো অনেকেই আছে, অনেকেই। এটা ভেরি ট্রু। ইনফ্যাক্ট আমি যেহেতু মানে রিয়েল এস্টেট নিয়ে কাজ করি, তো আমি অস্ট্রেলিয়ান মার্কেটে রিয়েল এস্টেট নিয়ে কাজ করি, এবং আমরা যেহেতু বাড়ি বিক্রি করি, কমার্শিয়াল স্পেসও বিক্রি করি, আমাদের অলমোস্ট প্রায় ওভার 70% কত হচ্ছে আইটি প্রফেশনালস বাড়ি কেনা, বিকজ দে হ্যাভ আ স্টেবল জব এবং স্টেবল আর্নিং। সো মোস্ট অফ দ্য কেসেস প্রাইমারি রেসিডেন্সের পাশাপাশি দে বাই ইন ইনভেস্টমেন্টস। সো দেখা যায় যে মানে বাংলাদেশেও এখন আইটি একটা ভালো স্টেবল একটা ইয়ে চলে আসছে। তো সেক্ষেত্রে মানে প্রিটি মাচ সবারই একটা টার্গেট গোল হচ্ছে যে এই আইটি ইন্ডাস্ট্রির ছেলেপেলে। সো আমি বেশ কিছু কোম্পানিতে ইন্টারভিউ বোর্ডে থাকি, রিক্রুটমেন্টে। সো দেখা যাচ্ছে যে ওই কোম্পানির অন্য ডিপার্টমেন্টের স্যালারি হচ্ছে লাইক 5 years প্লাস, তার স্যালারি 1 কিংবা 1.5। বাট 5 years প্লাস, 5 to 8 years প্লাস আমি কোনো আমার ধরুন কোর সার্ভার টিম বা ডেভঅপস টিম বা ডেভেলপমেন্ট, এখানে যদি কোনো রিসোর্স নিতে চাই, তাদের স্যালারি 2 to 3 lakhs, তাই আমি দেখি এখন। সো মার্কেটে র্যাপিড চেঞ্জ হয়ে গেছে স্যালারি ব্যাপারটা, স্পেশালি ফর দ্য আইটি।
হ্যাঁ, আইটি ইনফ্যাক্ট আমি তো যে আমার যেসব পরিচিত ভাই ব্রাদার আছে যারা লোকাল এন্টারপ্রেনার আর কি, লোকালি হায়ার করে ডেভেলপার, তারাও তো মানে 1-1.5 লাখ টাকা দিতে একদম কার্পণ্য করে না। মানে এটা আসলে র্যাপিডলি মানে আইটির ব্যাপারটা র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে, স্যালারি ব্যাপার। আপনি লিঙ্কডইনে যদি দেখেন, লিঙ্কডইনে দেখতে পারবেন যে ডেভঅপস গাই বা ক্লাউড আর্কিটেক্ট রিমোট জব $5,000 $4,000 আপনি দেখবেন এটা, ঠিক আছে, এটা দেখবেন। হ্যাঁ, ওটার ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউগুলো পাস করে যাওয়াটা একটু টাফ, বাট আপনি যেটা আমি বললাম যে নলেজ, হ্যাঁ আপনি পার করে যাবেন। সেটাই আপনি যেটা বললেন যে আসলে কেউ যদি পড়াশোনা করা অবস্থায় এবং পড়াশোনা শেষ করেও যদি বেশ কিছু কোর্স করে, এর পাশাপাশি তার কম্পিউটার নিয়ে একটু ভালো নলেজ থাকে এবং বেশ কিছু কোর্স করে যদি সে লোকালি কোনো আইটি কোম্পানিতে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে এবং একটা নলেজ বেসকে পর্যন্ত যায়, এবং তারপরে সে হয়তো আর একটু কন্টিনিউ করতে পারে লোকালি, তারপরে ইন্টারন্যাশনালি যদি শুরু করে, খুব বেসিক যদি $2,000 দিয়েও শুরু করে, $2,000 প্রায় $2 লাখ টাকা প্লাস, লাইক হ্যাঁ, সো ইটস উইচ ইজ এ গুড স্যালারি। বাসায় বসে $2 লাখ টাকা প্লাস, কিন্তু যেখানে বাংলাদেশে অনেকে ইনকাম করতেছে এটা। আচ্ছা, আমি হচ্ছে 2017 থেকে 2015 থেকে 18 পর্যন্ত আমি রেড হ্যাটের ট্রেনিং নিয়েছিলাম। সো ওখানে আমার বেশ ভালো একটা স্টুডেন্টের একটা পেজ আছে। 2018 থেকে 2020 পর্যন্ত আমি AWS এর ট্রেনিং নিয়েছি, প্রফেশনাল ট্রেনার ছিলাম। সো এই যে স্টুডেন্টগুলা যে 2015 থেকে 2020 পর্যন্ত বলতেছে, তারা যারা ট্রেনিং করেছে, যাদেরকে আমার মনে হয়েছে যে এই স্টুডেন্টগুলো খুব একটা ভালো না, খুব একটা ভালো কিছু করবে না, আমি বলতে পারি তারাও এখন কেউ 2 লাখ টাকার নিচে স্যালারি পায় না। ঠিক আছে, এটা কত সাল? এটা 2015-2020 কথা বলছি। ওই সময় যারা ছিল, হ্যাঁ, তারা আপনি যাদের ট্রেনিং করাতেন, সারপ্রাইজলি আমি একটা এক্সাম্পল দেই। মানে আমার খুব ফেভারিট একটা স্টুডেন্ট, নাম বলছি না, ঠিক আছে, সে বাংলালিংকে জব করতো, সে ট্রান্সমিশন জব করতো। সো 2019-এ আমি একটা প্রাইভেট ক্লাউডের উপর একটা ট্রেনিং, গভর্নমেন্ট একটা ট্রেনিংয়ের ট্রেনার হিসেবে কল পাই। সো ট্রেনিং করার সময় যাই দেখি যে বেশ স্টুডেন্ট, তারা সবাই স্কলারশিপে অ্যাপ্লাই করছিল, সেখান থেকে তারা ট্রেনিং আসছে। সো সবাইকে জিজ্ঞেস করি আপনারা কি করেন, সবাই আইটি, ডেভঅপস বা ক্লাউড এগুলো নিয়ে কাজ করতে ইন্টারেস্ট। একজন ছিল যে বলছে যে ভাই আমি ট্রান্সমিশনে জব করি, মানে রেডিও টাওয়ারের এই জিনিসগুলো জব করি, আমি জব করতে চাই না, আমি ডেভঅপসে বা ক্লাউডে আমার ক্যারিয়ার ট্র্যাকটা সুইচ করতে চাই। সো তার কথা শুনে খুব ভালো লাগছে। সে অলরেডি 10 বছর এক্সপিরিয়েন্স তার অন্য ট্র্যাকের, বাট তার মনের ইচ্ছা যে সে চেঞ্জ করবে। সো আমি 2019-এর কথা বলতেছি। সে তারপর তার কেরিয়ার অনেকগুলো হিকআপ হয়েছে, যেমন সে বাংলাদেশের কোম্পানির নাম বলছে না, অনেক বড় হচ্ছে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতো, আচ্ছা এটা বন্ধ হয়ে যায়, এরকম একটা কোম্পানিতে সে জয়েন করেছিল। ঠিক আছে, সেই কোম্পানিটাও সারপ্রাইজে তার ওখানকার চাকরিটা চলে যায়। তো যেহেতু আমার তার সাথে কানেকশন ছিল, তাকে আমরা খুব পছন্দ করতাম, তাকে আমরা অন্য জায়গায় রেফার করি, তার ওখানে চাকরি হয়ে যায়। 2025-এ আসে, সে এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার ফার্মে হেড অফ ডেভঅপস হিসেবে আছে। আপনি চিন্তা করেন 2019-এ একটা ছেলে ডিফারেন্ট একটা ট্র্যাকে একটা জায়গায় জব করতো, সেখান থেকে সে তার কেরিয়ার সুইচ করে, যেহেতু ওই কেরিয়ার তার পছন্দ হয়নি, সে ছোট কোম্পানিতে শুরু করে, সফটওয়্যার ফার্মে চলে যায়। সে এখন আবার একটা রিপুটেড সফটওয়্যার ফার্মে ডেভঅপস সাইডে চলে গেছে। কিভাবে হয়েছে? জাস্ট বিকজ অফ তার উইলিংনেস ছিল, সে জানতে চাইছে। তো আমি এটাই বলছি, ডেভঅপস বা ক্লাউডের ট্র্যাকটা আপনি জাস্ট নিজেকে নলেজে স্ট্রং করেন, স্কাই ইজ ইউর লিমিট। এক্স্যাক্টলি। সো আমি যারা অডিয়েন্স এখনো পর্যন্ত শুনছেন, ধন্যবাদ আপনাদেরকে এগেন। আর যেটা হচ্ছে যে আপনি যদি পড়াশোনা যে সেক্টরেই করেন, আসলে আইটি সেক্টর ইজ ওপেন ফর এভরিওয়ান। আপনি যদি কারণ এখন হচ্ছে কি যে যেমন ধরেন আপনি বিবিএতে পড়াশোনা করছেন, তার মানে এই না যে আপনাকে আবার নতুন করে আবার আর একটা মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে। অনলাইনে এখন এত পরিমাণ ভালো ভালো কোর্স আছে, এবং এই কোর্সগুলো যখন আপনি করবেন, এই কোর্স সার্টিফিকেটগুলো আপনার ভ্যালু অ্যাডেড, এগুলো দেখিয়ে আপনি জব পেতে পারেন। এই যে সফটওয়্যার ফার্ম বা যে কোনো আইটি ফার্মে জব পেতে হলে যে আপনার এডুকেশন সার্টিফিকেট, ওই
আইটি রিলেটেড হতে হবে এমন ব্যাপারগুলো এমন না। আপনার নলেজ পাশাপাশি এই ধরনের সার্টিফিকেশনগুলোই আপনাকে জব পেতে সাহায্য করবে। সো এই যে আমরা যেটা চিন্তা করি যে আসলে আমাদের দেশে যেমন ধরেন বিবিএ করে প্রচুর পরিমাণে বিবিএ স্টুডেন্টস যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে জব পাচ্ছে না বা ভালো কিছু করতে পারছে না, তারা চাইলে কিন্তু আপনাদের ক্যারিয়ার সুইচ এই দিকে করতে পারেন। প্রচুর অনলাইন কোর্স আছে, আপনি যদি খুব লাইক আমার ইডিওমে গেলে $15-20 আপনি একটা কোর্স কিনতে পারেন। হ্যাঁ, যদি আম প্রিটি শিওর ইউ ক্যান ম্যানেজ ইট, এবং এই কোর্সগুলো করে এবং প্রচুর প্র্যাকটিস করে আপনি যদি লেগে থাকেন, আমার মনে হয় যে ইট কুড বি আ গ্রেট ক্যারিয়ার চয়েস, যেখানে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন। এবং বাংলাদেশ লোকাল মার্কেটেও রিসোর্সের এত অভাব, কারণ হচ্ছে যে আমি যেহেতু আমার এই প্রচুর জানাশোনা অনেক মানে আইটি এন্টারপ্রেনার আছে, তারা দেখা যায় যে খুব ভালো পজিশনে জব ওপেন করে বসে আছে, 1.5 লাখ 2 লাখ টাকা দিতেও তারা প্রস্তুত, কিন্তু তারা তাদের সেই কোয়ালিফাইড পার্সনকে পায় না। হ্যাঁ, সো ওই জায়গাটা যদি আপনি নিজে থেকে একটু পরিশ্রম করেন, লেগে থাকেন, এন্ট্রি লেভেল একটা জবে ঢোকেন, ইন্টার্ন হিসেবে ঢোকেন, এবং প্রত্যেকটা জায়গাতেই যেমন ধরেন যদি ইমরানের কথা বলি আমি, হি স্টার্টেড, কারণ ওর কিন্তু পড়াশোনা আমি যতদূর জানি সেই মানে ঢাকা শহরের বাইরে, ইন্টার পর্যন্ত পড়ে তারপরে হচ্ছে খুব একদম বেসিক একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা মানে বলার নাম মেনশন করার মতো না, সো এরকম একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেও কিন্তু সে এখন ওরাকল বাংলাদেশ লিডের একটা ফার্মে আছে, যেখানে সিনিয়র ক্লাউড আর্কিটেক্ট। সো আপনি চাইলেও কিন্তু আসলে সম্ভব, সেই সম্ভবের জায়গাটা করা সম্ভব কীভাবে, লেগে থাকা এবং খুব প্যাশনেটলি লেগে থেকে একটা সময় পর্যন্ত পরিশ্রম করতে হবে, একটা সময় পর্যন্ত আপনাকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। এই স্ট্রাগলটা যদি আপনি মেনে নিতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে আপনাকে থামিয়ে রাখতে কেউ পারবে না। সো এইটা হচ্ছে বড় বিষয়। ইনফ্যাক্ট আমি জলজান্ত উদাহরণের সেম জব, রাইট? সো কারণ ভাই আমার ব্যাপার অনেক পজিটিভ বলতেছে। আসলে লাইফের আমি বলতে পারি যে এখনো অনেক কিছু বাকি আছে। ওকে, নিউ ডাইমেনশন ওপেন হচ্ছে, আর অনেক কিছু অ্যাচিভ করার বাকি আছে। এক্স্যাক্টলি, লাইক দিস ইজ মানে ইউ হ্যাভ ডান সো ফার, আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি সাকসেসফুল। সো এখন যেটা হয় কি, যে একটা সার্টেন লেভেল পর্যন্ত গেলে না, ওখান থেকে ডোর ওপেন করা খুব রাইট। ইউ হ্যাভ এ বিগ রেফারেন্স, ইউ হ্যাভ বিগ রেজুমে, গুড এক্সপিরিয়েন্স, সো সব কিছু মিলে দেখা যায় যে ইটস ইজিয়ার টু ওপেন ফর আনাদার ডোর। সো ওই জায়গাটা পর্যন্ত যাওয়া, যে ঠিক আছে আমি লেগে থাকলাম একটা কোম্পানিতে, ইন্টার্ন হিসেবে জয়েন করলাম, ইন্টার্ন থেকে অ্যাসোসিয়েটস হলাম, অ্যাসোসিয়েটস থেকে একটা মিড লেভেলে গেলাম, হ্যাঁ, তারপর সিনিয়র হলাম, এই যে এই পর্যন্ত যখন আপনি চলে যাবেন না, তখন আপনি নিজের ডোর কিভাবে, কোথায় কি ওপেন করতে হবে, কি করতে হবে, নেক্সট স্টেপ কি হবে, নেক্সট লার্নিং কি হবে, এগুলো খুঁজে বের করা খুব ইজি। সোলি অ্যাডভাইস হচ্ছে যে টার্গেট ফিক্স করেন, নলেজ গ্যাদার করেন, so I guess you will hit your target. Absolutely. সো ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, কারণ আমি স্পেসিফিকলি আপনাকে পিক করেছি বিকজ আই নো ইউ হ্যাভ এ গ্রেট স্টোরি, এবং আপনার ক্যারিয়ার প্যাথটা অনেকের জন্য ইটস গোনা বি গুড লার্নিং এক্সাম্পল। কারণ হচ্ছে যে আপনি একদম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করা একজন মানুষ, এখান থেকে ট্র্যাক চেঞ্জ করে আপনি এই ক্লাউড আর্কিটেক্ট হিসাবে হয়ে আসছেন। সো এই জায়গাটা আমার মনে হয় কি একটু বিশ্বাস করানো মানুষকে যে সম্ভব। সো থ্যাংক ইউ তৌহিদ ভাই আমাকে ডাকার জন্য, আর আমি আমার কথাগুলো বলতে পারার জন্য বেশ খুশি। সো কেউ যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি আমাকে নক করার জন্য। কারো যদি কোনো ক্যারিয়ার গাইডেন্স থাকে, ফিল ফ্রি টু নক মি, আমি অবশ্যই তাকে রিপ্লাই ব্যাক করবো। আমার ব্যান্ডউইথে কুলাইলে তাকে যেভাবে হেল্প করা যায় আমি হেল্প করে যাবো। অবশ্যই, কারণ হ্যাঁ হয় কি, যে এই যে মানে আপনি হয়তো আমরা আরেকটা এপিসোড করব আপনাকে নিয়ে, ইনফ্যাক্ট আমার ইচ্ছা আছে, বাশাল হুফ পাসল ভাই যিনি এসছেন, তো যেটা হচ্ছে যে উনি ইন্টারন্যাশনাল অনেক যে এরিয়া আছে যেগুলোতে কাজ করার ব্যাপারে আইডিয়া দিচ্ছেন। আপনি যদি আপনার লোকাল মার্কেটে কোন কোম্পানি বা কিভাবে কাজ করা সম্ভব, কারণ হচ্ছে কি যে আসলে মানুষজন অনেকেই ইন্টারেস্টেড, হ্যাঁ, যেমন ফয়সাল ভাইকে অনেকে রিচ আউট করছে যে ভাই আমি এইভাবে কাজ করতে চাই, আমি ডিটেলস, ইনফ্যাক্ট সে ডিটেলস লিখে পাঠাইছে তার অবস্থান কি, সেই জায়গা থেকে কোথায় যেতে চায়। আর যে এই যে আপনি যেটা বললেন যে আমার মনে হয় যে এইরকম ট্রেনিং সেশনগুলো, যেটা যেহেতু আপনি মার্কেটে এসছেন, মার্কেটে এসে মার্কেট বুঝে তারপরে সেই ট্রেনিংগুলো করিয়েছেন। বাংলাদেশে এই ট্রেনিং নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, যে মানে মানুষজন শুধু টাকা খায়, বাট আপনি যেটা বললেন যে আপনার স্টুডেন্টগুলো অনেক বেশি সাকসেসফুল, এই যে এই জায়গাগুলো নিয়ে কাজ করা, যে ওই সার্টেন হয় কি যে
ইউডেমি থেকে ইংলিশে মানুষজনের অনেকের বুঝতে প্রাইমারিলি একটু প্রবলেম হয়, বাট ইন লাইভ ক্লাসে যদি হয় সেগুলো মানে বুঝে কোয়েশ্চেন করে ওদের মানে ইজিয়ার, ইটস আ লট ইজিয়ার। সো আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভ আরও হবে। হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই, চেষ্টা করবো ফিউচারে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিয়ে মানুষকে হেল্প অবশ্যই করার। অবশ্যই। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদেরকে শোনার জন্য, এবং আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের গাইডেন্স দরকার হয়, কোয়েশ্চেনগুলো করবেন। এবং আপনাদের যদি স্পেসিফিকলি কোনো কোয়েশ্চেন থাকে, যেমন নেক্সট একটা এপিসোড আমাদের প্ল্যান আছে, আমি আপনাদেরকে বলে রাখছি, সেটাতে ইমরান থাকবে, আর একজনের কথা বললাম ফয়সাল ভাই, উনিও থাকবেন। ওখানে আমরা লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, এই দুই জায়গাতে ক্যারিয়ার বিল্ড করতে হলে আপনি কীভাবে আগাতে পারেন সেই বিষয়গুলো ডিসকাস করবো। সো কমেন্ট বক্সে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো অ্যাড দিলে আমার মনে হয় নেক্সট এপিসোড করাটা আমার ইজি হবে। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংকস টু অল।